নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বাঙালি ডাক্তার। আজকের বিষয় ব্যথার ওষুধ, মানে যে সমস্ত ব্যথার ওষুধগুলো আমরা খুব সাধারণত খেয়ে থাকি ব্যথা যন্ত্রণা হলেই, সেই ব্যথার ওষুধগুলো কিভাবে কাজ করে, তারা কি ক্লাস অফ ড্রাগস, সেগুলো কোন কোন ব্যথা ছাড়া আর কোন কোন ব্যবহারে তাদেরকে আমরা ইউজ করতে পারি, এবং শেষে আমি যেটা ডিসকাস করবো, যেটা সবচেয়ে দরকারি, সেটা হলো এই ব্যথার ওষুধের সাইড এফেক্ট। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা বলবো সেটা হলো গিয়ে যে ব্যথার ওষুধ কী ধরনের হয় বা যেগুলো আমরা খেয়ে থাকি সেগুলো কোন ক্লাসের ড্রাগস। সেগুলোকে আমরা সাধারণত বলে থাকি এনসেডস, অর্থাৎ নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস। এবার তাহলে বুঝে নিতে হবে যে এই ব্যথার ওষুধ ছাড়া কী কী ধরনের ব্যথার ওষুধ হতে পারে এবং নন স্টেরয়েডাল কথাটার অর্থ কী। ব্যথার ওষুধে যখন প্রথম আবিষ্কার হয়, প্রথমে যেটা শুরু হয় সেটা হলো মরফিন বা ওপিওয়েড ডেরিভেটিভস। এগুলোই ছিল মূলত ব্যথার ওষুধ, যে কোনো ব্যথা কমানোর জন্য। মরফিন জাতীয় বা ওপিওয়েড ডেরিভেটিভ যে সমস্ত ব্যথার ওষুধগুলো ছিল, সেগুলির সমস্যা হলো এগুলো নেশা তৈরি করে। অর্থাৎ যদি এগুলো একবার নেওয়া হয়, রুগীরা কিন্তু এটা বারবার নিতে চায় এবং শেষে এই সমস্ত ব্যথার ওষুধে তারা নেশাগ্রস্ত হয়ে পড়ে। তাই এই ব্যথার ওষুধের থেকেও কিছু আধুনিক ব্যথার ওষুধের আমাদের প্রয়োজন। এছাড়াও স্টেরয়েডস, যেটার নাম আপনারা অনেকেই শুনে থাকবেন, স্টেরয়েডস কিন্তু আমাদের ব্যথা কমতে সাহায্য করে, আমাদের ফোলা কমাতে সাহায্য করে, কিন্তু স্টেরয়েডসের প্রচণ্ড সাইড এফেক্ট। তাহলে এমন কোনো একটা ব্যথার ওষুধ আমাদের দরকার যেটার কোনো সাইড এফেক্ট নেই, সেটা ব্যথা কমাতে সাহায্য করবে এবং যেটার কোনো ডিপেন্ডেন্স থাকবে না, অর্থাৎ খেলে ওটা বারবার খেতে ইচ্ছা করবে না। সেইখান থেকেই আবিষ্কার হলো নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস। এখন আসুন বুঝে নিই যে কীভাবে এই ব্যথার ওষুধগুলো কাজ করে। নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস যেটা প্রথম আবিষ্কার হয় সেটা হলো অ্যাসপিরিন। অ্যাসপিরিন এমন একটি ওষুধ যেটা আমাদের ব্যথাকে কমাতে সাহায্য করে। এইটা বোঝার আগে আমাদের বুঝতে হবে যে ব্যথা কী করে হয়, মানে কী করে আমাদের ব্যথার অনুভূতি বা সেন্সেশন হয়ে থাকে। যখনই আমাদের কোনো জায়গায়, কোনো শরীরের কোনো অংশে চোট আঘাত লাগে বা কোনো জায়গায় কোনো প্রবলেম হয়, তখন শরীর সেখানে প্রস্টাগ্ল্যান্ডিন নামক একটি কেমিক্যাল রিলিজ করে সেই টিস্যুগুলিতে। সেই প্রস্টাগ্ল্যান্ডিন ওই কাছাকাছি যে নার্ভ এন্ডিংস বা শিরাগুলি আছে, ব্যথার পেন নার্ভসগুলো আছে, সেই নার্ভসগুলোকে তারা সেন্সিটাইজ করে। সেই সিগন্যাল ধীরে ধীরে আমাদের পেরিফেরাল নার্ভস দিয়ে স্পাইনাল কর্ডে যায় এবং সেই স্পাইনাল কর্ড দিয়ে সোজা সেটা ব্রেনে চলে যায়, এবং ব্রেনে যাওয়ার পর আমরা বুঝতে পারি যে হ্যাঁ, আমার হাতে ব্যথা করছে বা পায়ে চোট লেগেছে বা কোথাও আমার গায়ে গরম ছ্যাঁকা লাগছে বা বরফ লাগছে, প্রচণ্ড অনেকক্ষণ ঠান্ডা লাগছে, এইগুলো বোঝা যায়। তো এনসেডস বলে যে ব্যথার ওষুধটি, সেটা কিন্তু মূলত পেরিফেরাল যে পেন পাথওয়ে সেটাকে ব্লক করার চেষ্টা করে। অর্থাৎ সেটা ওই টিস্যুতে তৈরি হওয়া প্রস্টাগ্ল্যান্ডিন, সেই প্রসেসটাকে কিন্তু সে আটকায়। এছাড়া যে সমস্ত অন্যান্য ব্যথার ওষুধ আছে, অর্থাৎ যে কথাগুলো বললাম ওপিওয়েডস, সেগুলো কিন্তু ব্রেনে সিএনএসে গিয়ে সেটাকে ব্লক করে। অর্থাৎ আপনার ব্যথা হচ্ছে কিন্তু আপনার ব্রেনে আপনাকে সেটা বুঝতেই দিচ্ছে না যে আপনার ব্যথা হচ্ছে। কিন্তু এই নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস যেগুলো আমরা সাধারণত খেয়ে থাকি, যেমন ভোভেরান, ব্রুফেন, খুব কমন, ডাইক্লোফেনাক, এই সমস্ত ব্যথার ওষুধগুলো লোকালি কাজ করে। অর্থাৎ যেইখানে ব্যথা লাগলো সেই জায়গায় যে প্রস্টাগ্ল্যান্ডিন তৈরি হচ্ছে, এক ধরনের কেমিক্যাল তৈরি হচ্ছে, সেই কেমিক্যাল তৈরিটাকেই তারা আটকে দেয়। এই আটকানোর প্রসেসটা, প্রস্টাগ্ল্যান্ডিন তৈরি হয় কক্স নামক একটি এনজাইম এর মাধ্যমে আর কি। সেই কক্সের দুটো ফর্ম আছে, কক্স 1 এবং কক্স 2। কিছু ইনফ্ল্যামেটরি এনসেডস কক্স 1 কক্স 2 দুটোকেই ব্লক করে, কিছু কিছু এনসেডস, আধুনিক এনসেডস, শুধু কক্স 2কেই ব্লক করে। এবার আমাদের বুঝে নিতে হবে যে কক্স 1 কোথায় থাকে এবং কক্স 2 কোথায় থাকে। কক্স 1 একটি দরকারি এনজাইম যেটা আমাদের শরীরের
সাধারণত মানে যে নর্মাল ফাংশনস অর্থাৎ হার্টের চলা, বুকের পেটের মধ্যে যে গ্যাস্ট্রিক মিউকোসা আছে অর্থাৎ পেটের স্টমাকের যে লাইনিং আছে সেই লাইনিংয়ে থাকে, কিডনির রেনাল টিউবুলসে থাকে, এবং কক্স2 যেটা সেটা ব্যথা যেখানে যেখানে হয় সেই সব জায়গাতে এই জিনিসগুলি থাকে। অর্থাৎ যদি এমন কোনো এনসেডস পাওয়া যায় যেগুলো শুধুমাত্র কক্স2কে ব্লক করবে, সেই সমস্ত এনসেডস কিন্তু শুধুমাত্র ব্যথাকেই কমাতে সাহায্য করবে এবং কক্স1 যে যেগুলোতে আছে সেই জায়গাগুলোতে তারা ব্লক করবে না, এবং সাইড এফেক্টটা কিছুটা হলেও থিওরিটিক্যালি অন্যান্য ব্যথার ওষুধ থেকে তার কিন্তু কম হবে। এবার চলে আসি ব্যথার ওষুধের ইউজেস। খুব কমনলি যেটা সেটা হলো ব্যথা হলে ব্যথার ওষুধ কাজ করে, অর্থাৎ ব্যথার ওষুধ বিশেষত এনসেডস যেমন ব্রুফেন, বিভিন্ন রকম পিরক্সিক্যাম বা ভোভেরান যেগুলো আমরা খুব কমনলি শুনে থাকি বা ইউজ করে থাকি, বা প্যারাসিটামল, এগুলি প্রস্টাগ্ল্যান্ডিন প্রোডাকশনটাকে আটকায় বা কম করে। অর্থাৎ যে এরিয়াতে চোট লেগেছে বা যেখানে ব্যথা হচ্ছে সেখানে যে প্রচুর পরিমাণে প্রস্টাগ্ল্যান্ডিনস তৈরি হচ্ছে, মানে কেমিক্যাল রিলিজ করছে বডি টিস্যু, সেইটাকে তারা প্রোডাকশনটাকে আটকে দেয়। তার ফলে সেখানে তৈরি হওয়া প্রোস্টাগ্ল্যান্ডিন কমে যাওয়ার ফলে সিগন্যাল কম পৌঁছায় ব্রেনে, অর্থাৎ চোট লাগলেও আপনার সেন্সেশন হবে না যে আপনার সেখানে ব্যথা হচ্ছে, বা ব্যথা সেন্সেশনকে অনেকটাই কম করতে সাহায্য করে। দ্বিতীয়ত হলো গিয়ে অ্যান্টিপাইরেটিক, অর্থাৎ জ্বরে ব্যথার ওষুধ কিন্তু একটা বড়সড় কাজ আছে। যেমন আমরা জানি জ্বর হলেই আমরা প্যারাসিটামল দিয়ে থাকি, এটাও কিন্তু এক ধরনের এনসেডস অর্থাৎ নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ। প্যারাসিটামলে অনেক সময় যদি জ্বর না কমে, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অন্যান্য এনসেডসও ব্যবহার করা যেতে পারে জ্বর কমানোর জন্য। এই সমস্ত এনসেডসগুলো যেগুলি করে সেটা হচ্ছে গিয়ে ব্রেনে গিয়ে জ্বরের যে কারণে জ্বর হচ্ছে সেটাকে ব্লক করতে সাহায্য করে। অর্থাৎ এমন কোনো জ্বর যেখানে প্যারাসিটামলে কাজ হচ্ছে না এবং প্রচণ্ড অসুবিধা হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই ডাক্তারবাবুদের পরামর্শ মেনে এই ধরনের এনসেডস আমরা ব্যবহার করে থাকি জ্বর কমানোর জন্য। তৃতীয় সবচেয়ে বড় কথা হলো অ্যান্টি ইনফ্ল্যামেটরি। অ্যান্টি ইনফ্ল্যামেটরি কথাটার মানে হলো গিয়ে যখনই কোনো চোট আঘাত লাগে সেখানে প্রচণ্ডভাবে ফুলে যায়, সেই জায়গাটা ফুলে গিয়ে ব্যথা করে, টস টস করে গেছে, যে কোনো শুধু যে চোট আঘাত নয়, কোনো জায়গায় ইনফেকশন হয়েছে, সেপটিক আর্থ্রাইটিস হয়েছে বা কোথাও পুঁজ জমেছে, তো সেখানে ইনফ্লামেশন তৈরি হয়, অর্থাৎ সেখানটাতে ফুলে গিয়ে ব্যথা হতে থাকে, টস টসে ব্যথা। এই ধরনের ইনফ্লামেশনকেও, এই ফুলে যাওয়া ব্যাপারটাকেও কিন্তু কিছুটা হলেও ব্যথার ওষুধ কমাতে সাহায্য করে। অর্থাৎ ব্যথার ওষুধ খেলে আপনারা যেটা লক্ষ্য করবেন, সে জায়গায় ব্যথাটা তো কমলই, কিন্তু যে ফোলা ভাব, যে জায়গাটা ফুলে বেশ টস টস করছে বা প্রচণ্ড ব্যথা লাগছে বা প্রচণ্ড ফুলে গেছে জায়গাটা, সেটা কিন্তু ফোলা ভাবটা কিন্তু ব্যথার ওষুধে কিছুটা হলেও কমে। তাই ব্যথার ওষুধ কিন্তু ইনফ্লামেশনকেও কমাতে সাহায্য করে। চতুর্থ যে ইম্পর্টেন্ট কাজ সেটা হলো অ্যান্টি প্লেটলেট অ্যাক্টিভিটি। অ্যাসপিরিনের কথা যেটা আমরা বললাম, অ্যাসপিরিন হলো আমাদের প্রথম এনসেড যেটা আবিষ্কার হয়। অ্যাসপিরিনের কিন্তু আজকের যুগে অ্যাসপিরিনের কিন্তু ব্যথার ওষুধ হিসেবে ইউজ প্রায় কমেই গেছে। যদিও আমরা ব্যথাতে, বিশেষত মাথা ব্যথায় অ্যাসপিরিন খেয়ে থাকি, কিন্তু অন্যান্য ব্যথায় কিন্তু অ্যাসপিরিন আমরা খুব একটা খাই না। অ্যাসপিরিন আমরা মূলত ইউজ করি সেটা হলো রক্ত পাতলা করার জন্য, অর্থাৎ যারা হার্টের রোগে ভুগছেন বা ব্রেনে স্ট্রোক হয়েছে তাদের রক্ত যাতে ক্লট না বাঁধে, মানে থ্রম্বোসিস যাতে না হয়, অ্যান্টি থ্রম্বোটিক অ্যাক্টিভিটি, অ্যান্টি প্লেটলেট অ্যাক্টিভিটিতে কিন্তু এই সমস্ত এনসেডসগুলি ব্যবহার করা হয়, বিশেষত অ্যাসপিরিন এবং অন্যান্য। আরেকটি দরকার থাকে যেটা খুব সাধারণত ইউজ হয় না, সেটা হলো ক্লোজার অফ পেটেন্ট ডাক্টাস অ্যাট্রিওসাস। এই কথাটার মানে হলো গিয়ে জন্মের আগে, অর্থাৎ একটি বাচ্চা যখন মায়ের পেটের ভেতরে থাকে সেই সময় তার লাংসগুলি বন্ধ থাকে, তখন হার্টের একটি ফুটোর মাধ্যমে ব্লাডটা লাংসে না গিয়ে সোজা বাইপাস হয়ে যায়। সেই হার্টের ফুটোটি
যখন বাচ্চা জন্মায় সেই মুহূর্তে সেটা বন্ধ হয়ে যায় এবং হার্ট ব্লাডকে লাংসে পাম্প করে। কিছু কিছু ক্ষেত্রে সেই ফুটোটি বন্ধ হতে হয় না বা বন্ধ হতে দেরি করে। সেই ক্ষেত্রে অ্যাসপিরিনের একটা বড় রোল আছে, যেটা ইউজ করলে বাচ্চাদের হার্টের ফুটো ছোটোবেলায় সহজেই বন্ধ হয়ে যায় উইদাউট সার্জারি। এটা খুব একটা কমন ইউজ নয় এবং এটা ডাক্তারবাবুরা ইউজ করেন। এটা জাস্ট বলার জন্য বলে রাখলাম। এইবার আমি চলে আসবো সাইড এফেক্টে। ব্যথার ওষুধের সাইড এফেক্ট সবচেয়ে যেটা কমন এবং আমরা প্রত্যেকেই বুঝতে পারি সেটা হলো পেটে সমস্যা হয়। অর্থাৎ আমাদের যে গ্যাস্ট্রাইটিস, অর্থাৎ আমাদের যে পেটের স্টমাক বা পাকস্থলী, সেই থলিতে যে মুহূর্তে ব্যথার ওষুধ পড়ে সেই মুহূর্তেই প্রথম দিন 2 দিন হয়তো বা 3 দিন হয়তো হয় না, বা যারা রেগুলার ব্যথার ওষুধ খেয়ে থাকেন বিভিন্ন কারণে তারা কিন্তু অনুভব করেন যে ব্যথার ওষুধ খাওয়ার সাথে সাথে পেটে একটা ব্যথা শুরু হয়, চিনচিনে ব্যথা এবং অম্বল, বুক জ্বালা, এগুলো যেন ব্যথার ওষুধ খেলে প্রচণ্ড বেড়ে যায়। খিদে না হওয়া, এগুলোর মূল কারণ হলো ব্যথার ওষুধ যেমন ব্যথা কমাতে সাহায্য করে, তেমনি পেটে গিয়ে পেটে আলসার তৈরি করে। কিভাবে করে সেটা? আমাদের যে স্টমাক, সেই স্টমাকের যে লেয়ার, সেই লেয়ারের যে মিউকোসা, অর্থাৎ যে একটা প্রোটেক্টিভ লেয়ার কোটিং থাকে সেই স্টমাকের চারিদিকে দেওয়ালে, সেই প্রোটেক্টিভ কোটিংটি তৈরি করে প্রোস্টাগ্ল্যান্ডিন COX-1 রিসেপ্টরসগুলো। অর্থাৎ যদি সেটা আমরা মানে নন সিলেক্টিভ এনসেডস খাই, অর্থাৎ যেটা COX-1 COX-2 দুটোকেই ব্লক করে, তাহলে সেটা কিন্তু প্রথমেই গিয়ে পেটের যে প্রোস্টাগ্ল্যান্ডিন প্রোডাকশন সেটাকে কিন্তু সারা বন্ধ করে দেয়। বন্ধ করার ফলে পেটে যে আমাদের নর্মাল মিউকোসা, যে সফট যে আমাদের যে লেয়ারটা থাকে পেটের যে লেয়ার, সেই মিউকোসা প্রোডাকশন কিন্তু সে বন্ধ করে দেয়। মিউকোসা প্রোডাকশন বন্ধ হওয়ার ফলে পেটের যে স্টমাকের লাইনিং সেটা অ্যাসিডের দ্বারা ক্ষতিগ্রস্ত হয় এবং তার ফলে তৈরি হয় গ্যাস্ট্রাইটিস, মানে পেটে জ্বালা জ্বালা ভাব, গ্যাস্ট্রিক আলসার এবং আলটিমেটলি গ্যাস্ট্রিক পারফোরেশন। তাই ব্যথার ওষুধ যে সমস্ত মানুষেরা পেটের সমস্যায় ভোগেন, অর্থাৎ গ্যাস্ট্রাইটিসের সমস্যায় ভোগেন, তারা অবশ্যই ব্যথার ওষুধ অ্যাভয়েড করুন। খেতে হলে অ্যান্টাসিড দিয়ে খান যদি খুব দরকার পড়ে, এবং যথাসম্ভব কম খান। COX-2 ইনহিবিটার্স যেগুলো এখন আধুনিক বেরিয়েছে, কিছু কিছু ওষুধ যেগুলো শুধুমাত্র COX-2কে ব্লক করে, সেগুলো কিছু ক্ষেত্রে কিন্তু যারা পেটের সমস্যায় ভোগেন তারা যদি সেই সমস্ত COX-2 ইনহিবিটার্সগুলি খায়, তাদের কিন্তু পেটের সমস্যা কম হয়। বলবো না যে হয় না, কিন্তু অনেকটাই কম হয়। তো সেই ব্যাপারে ডাক্তারকে, যে ডাক্তার ব্যথার ওষুধ লিখছেন তাকে অবহিত করুন এবং আপনার পেটের সমস্যা আছে সেই ব্যাপারে বলুন। তো ডাক্তার সেই অনুযায়ী আপনাকে সেই সমস্ত ব্যথার ওষুধ আপনাকে দিয়ে থাকবেন। দ্বিতীয় যেটা খুব ডেঞ্জারাস সাইড এফেক্ট, সেটা হলো কিডনির ওপর। সাধারণ যে ব্যথার ওষুধ, যে প্রত্যেকটা এনসেডস, সেই এনসেডসগুলো বিশেষত ডাইক্লোফেনাক বা অ্যাসিক্লোফেনাক, যেগুলো আমরা ভোভেরান নামে জেনে থাকি বা জেরোডল নামে জেনে থাকি, এই সমস্ত ব্যথার ওষুধগুলো কিডনির ওপর কিন্তু একটা নেগেটিভ এফেক্ট ফেলে। অর্থাৎ কিডনির যে সোডিয়াম এবং ওয়াটার এক্সচেঞ্জ হয়, কিডনিতে যে আমরা পেচ্ছাপের মাধ্যমে জল বের করি শরীর থেকে, সেই জল বের করার যে প্রসেসটা সেটাই কিন্তু তারা আটকে দেয়। আটকায় সে একইভাবে, অর্থাৎ COX-1 যে প্রসেস, COX-1 যে এনজাইমসগুলি আছে, সেই এনজাইমসগুলি আমাদের কিডনিতে কাজ করে। ব্যথার ওষুধ গিয়ে সেগুলোকেও ব্লক করে দেওয়ার ফলে শরীরে কিন্তু সোডিয়াম এবং জল জমতে থাকে। তার ফলে আমরা যদি প্রেশারের রুগী হয়ে থাকি, যদি কারোর প্রেশার ওষুধ চলে এবং তাদের প্রেশার সোডিয়াম বের করে কম থাকে, এই ব্যথার ওষুধগুলি খেলে কিন্তু সেই সমস্ত প্রেশার ওষুধগুলো কাজ করবে না এবং প্রেশার বাড়তে থাকবে, শরীর কিন্তু আস্তে আস্তে ফুলে উঠবে। তাই ব্যথার ওষুধ সেই সমস্ত রোগীরা খুব বুঝে শুনে খান এবং ডাক্তারবাবুর পরামর্শ মেনে খান।
এখানেও সে একই কথা, COX-2 ইনহিবিটার্স যেগুলি আছে, আধুনিক ব্যথার ওষুধ কিছু কিছু আছে যেগুলি কিডনির ওপর প্রভাব অনেকটাই কম, সেই সমস্ত ব্যথার ওষুধগুলো কিন্তু কিডনিতে এফেক্ট কম করে এবং সেগুলো খেলে কিছুটা হলেও এই সাইড এফেক্ট থেকে আপনারা কিন্তু বেঁচে থাকতে পারেন। তৃতীয় ইম্পর্টেন্ট কথা হলো হার্টের ওপর এফেক্ট। এইখানে বেশ একটা অদ্ভুত ব্যাপার হয়েছে। যারা হার্টের সমস্যায় ভোগেন, অর্থাৎ হার্টে যাদের প্রবলেম, হার্ট অ্যাটাক হয়েছে, হার্টে ইস্কেমিয়া আছে, হার্টের ওষুধ চলে, হার্ট ঠিকঠাক পাম্প করে না বয়সের কারণে, বার্ধক্যের কারণে, সেই সমস্ত মানুষরা ব্যথার ওষুধ খেলে কিন্তু হার্টের প্রবলেমে ভুগতে পারে বা তাদের হার্টের সমস্যা কিন্তু বেড়ে যেতে পারে। এখানে অদ্ভুতভাবে COX-2 সিলেক্টিভ ইনহিবিটার্সগুলো কিন্তু হার্টের ওপর তার প্রভাব কিন্তু অত্যন্ত বেশি, অর্থাৎ যারা হার্টের রোগে ভুগছেন তাদের কিন্তু COX-2 ইনহিবিটার্স খাওয়া একদমই বারণ। তাদের যদি দরকার হয় তারা প্যারাসিটামল খেতে পারেন, যেটার হার্টের ওপর সাইড এফেক্ট কম। তারা নন সিলেক্টিভ ব্যথার ওষুধ COX ইনহিবিটার্স খেতে পারেন, যেমন সাধারণ ব্যথার ওষুধ, কিন্তু সেটা যথাসম্ভব কম এবং অ্যাভয়েড করাই ভালো। ব্যথার ওষুধের হার্টের ওপর কিন্তু প্রবল একটা সাইড এফেক্ট আছে। চতুর্থ হলো গিয়ে ব্লিডিং। ব্যথার ওষুধ যেটা আমরা জানি, যেটা আমি ডিসকাস করলাম, যেটা অ্যান্টিপ্লেটলেট অ্যাক্টিভিটি আছে, অর্থাৎ রক্ত পাতলা করতে সাহায্য করে বা করে দেয়। যাদের ব্লিডিংয়ের সমস্যা, যাদের শরীরে রক্তক্ষরণ খুব সহজেই হয়ে থাকে, যাদের রক্ত সহজে জমাট বাঁধে না, সেই সমস্ত পেশেন্টরা যদি ব্যথার ওষুধ খান তাদের কিন্তু বিভিন্ন জায়গায় ব্লিডিং শুরু হয়ে যাবে। পেটে ব্লিডিং, পায়খানার দ্বার দিয়ে ব্লিডিং, ব্রেনে ব্লিডিং, এরকম হতে পারে কিন্তু। তাই সেই সমস্ত পেশেন্টরা ব্যথার ওষুধ কিন্তু খুব সাবধানে, বুঝে শুনে এবং ডাক্তারবাবুর পরামর্শ মেনে খাবেন। যারা অ্যাজমায় ভোগেন, অর্থাৎ যাদের ব্রঙ্কাইটিস আছে বা অ্যাজমা যারা রেগুলার হয়ে থাকে, যাদের ইনহেলার নিতে হয়, তারাও কিন্তু ব্যথার ওষুধ কিন্তু সাবধানে বা বুঝে শুনে খাবেন। কারণ অনেক ধরনের ব্যথার ওষুধ আছে যেগুলি খেলে অ্যাজমা প্রেসিপিটেট করতে পারে, শ্বাসকষ্ট শুরু হয়ে যেতে পারে। তো তারা কিন্তু ডাক্তারবাবুকে তাদের কন্ডিশনের কথা অবশ্যই জানাবেন যখন ডাক্তারবাবু ব্যথার ওষুধ লিখবেন। আরেকটি খুব ভয়ঙ্কর কমপ্লিকেশন হলো গিয়ে অ্যালার্জি বা অ্যানাফাইল্যাক্টিক রিয়াকশন। কিছু কিছু মানুষের কিছু কিছু ব্যথার ওষুধের উপরে অ্যালার্জি থাকে। এমনকি প্যারাসিটামলেও অনেক পেশেন্ট আমি পেয়েছি যারা প্যারাসিটামল খেলেও প্রচণ্ড অ্যালার্জি হয়। সেই সমস্ত পেশেন্টরা কোন কোন ব্যথার ওষুধ খেয়ে তাদের অ্যালার্জি হয়েছে আগে, সেটার ব্যাপারে অবশ্যই অ্যাওয়্যার থাকবেন এবং সেটা নোট রাখবেন। ডাক্তারবাবু যখন কোনো ব্যথার ওষুধ প্রেসক্রাইব করবেন তাদেরকে দেখাবেন, ডাক্তারবাবু আমার আগের বার এরম ওষুধ খেয়ে এমন অ্যালার্জি হয়েছিল। কারণ ব্যথার ওষুধের অ্যালার্জি কিন্তু খুবই ভয়ঙ্কর এবং কিছু কিছু ক্ষেত্রে এতটাই বেশি হয় যে পেশেন্টকে কিন্তু হসপিটালাইজ পর্যন্ত করতে হতে পারে। তাই ব্যথার ওষুধ বুঝে শুনে খান, ডাক্তারবাবুর পরামর্শ মেনে খান এবং খুব বেশি দিন কন্টিনিউ করবেন না। এছাড়াও প্যারাসিটামল জাতীয় ব্যথার ওষুধের লিভারের ওপর একটা এফেক্ট আছে। যারা লিভারের রোগে ভোগেন, অর্থাৎ যাদের সিরোসিস অফ লিভার আছে বা লিভার ফেলিওর রোগে ভোগেন, তারা প্যারাসিটামল ব্যথার ওষুধ কিন্তু অ্যাভয়েড করবেন। এছাড়াও কিছু কিছু ব্যথার ওষুধ ব্রেনের ওপরে এফেক্ট করে, ব্রেনে সিজার বা খিঁচুনি প্রেসিপিটেট করায়। ব্রেনের অনেক সময় অনেক ব্যথার ওষুধ খেলে পেশেন্টদের বুঝতে মানে সেন্সোরিয়াম অল্টারেশন হয়ে যেতে পারে, অর্থাৎ তারা বেশি ঝিমোচ্ছে, বেশি ঘুমোচ্ছে, একটু ড্রাউজি হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু ব্যথার ওষুধে হয়ে থাকে। তাই এই ব্যাপারে কিন্তু অ্যাওয়্যার থাকাটা খুব ইম্পর্টেন্ট। এই বলেই মোটামুটি আমার আজকের ভিডিও শেষ করব। সামারিতে যেটা বলার চেষ্টা করব সেটা হলো ব্যথার ওষুধ একটা খুব ইম্পর্ট্যান্ট একটা আবিষ্কার আমাদের ডাক্তারি শাস্ত্রে, যেটা আমাদের তাৎক্ষণিক ভয়ঙ্কর কষ্ট থেকে মুক্তি দেয় এবং তার ফলে অনেকের প্রাণও বাঁচে। কারণ কিছু কিছু ব্যথা হয় যেটা এত ব্যথা হয় যে পেশেন্টের হার্ট অ্যাটাক বা ব্রেনে স্ট্রোক পর্যন্ত হয়ে যেতে পারে ব্যথার চোটে।
সেই ব্যথাকে কিন্তু ব্যথার ওষুধ কমাতে সাহায্য করে এবং ডাক্তারবাবুদের একটা সময়ের একটা গ্যাপ দেয়, একটা টাইম গ্যাপ দেয়, যেখানে ডাক্তারবাবুরা রোগটাকে নির্ণয় করে পেশেন্টকে সুস্থ করে তোলার চেষ্টা করতে পারে। তাই ব্যথার ওষুধ একটা অবশ্যই একটা যুগান্তকারী আবিষ্কার, কিন্তু যে কোনো আবিষ্কারের সাথেই তার বিপদগুলো তারা সঙ্গে টেনে আনেন। তাই এই সাইড এফেক্ট ব্যথার ওষুধের সেগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে এবং বুঝে শুনে ব্যথার ওষুধ ব্যবহার করতে হবে। যারা নিয়মিত মাথা ব্যথা, কোমরে ব্যথা, হাঁটু ব্যথার জন্য ডাক্তারবাবুদের না কনসাল্ট করে বা কোনো চিকিৎসা না করিয়ে শুধুমাত্র ব্যথার ওষুধ খাচ্ছেন, তারা কিন্তু খুব সাবধান, কারণ এই সমস্ত সাইড এফেক্টে কিন্তু তারা খুব শীঘ্রই জড়িয়ে পড়বেন এবং তারা কিন্তু যে কারণে ব্যথার ওষুধ খাচ্ছেন, যে আমরা সুস্থ থাকবো, ভালো থাকবো, তার জায়গায় কিন্তু তারা আরও অসুস্থ হয়ে পড়বেন। অ্যানালজেসিক খুব আয়রনিক্যালি, খুব অদ্ভুতভাবে ব্যথার ওষুধ, যে ব্যথার ওষুধটাকে আমরা খুব সেফ ব্যথার ওষুধ বলে থাকি, যার সাইড এফেক্ট একবারেই কম, এবং আমরা যদি একটা ব্যথার ওষুধের নাম করতে বলি যেটা খেলে কোনো ক্ষতি হবে না, সাধারণত আমাদের যে ব্যথার নাম ওষুধের নাম পড়ে সেটা হলো প্যারাসিটামল বা ক্যালপল। কিন্তু অদ্ভুতভাবে যেটা ইতিহাসে হয়েছে যে এই সেফটি বা এই ভাব যে না, এই প্যারাসিটামল আমরা যখন তখন খেয়ে নিতে পারি একটা করে, এতে কোনো ক্ষতি হয় না, এই চিন্তার জন্য পৃথিবীতে যখন প্রথম অ্যানালজেসিক ইনডিউস নেফ্রোপ্যাথি অর্থাৎ ব্যথার ওষুধের কারণে হওয়া কিডনি ফেলিওরের ডায়াগনোসিস হয়, তার ওষুধের কারণটা ছিল কিন্তু প্যারাসিটামল। তাই এটা বলার মাধ্যমে এটা বলতে চাই, সেটা হলো কোনো ব্যথার ওষুধই সেফ নয়। ব্যথা হলে সাময়িক 1-2 দিন আপনি ব্যথার ওষুধ খেতেই পারেন যতক্ষণ ডাক্তারকে দেখাচ্ছেন, কিন্তু রোগের যতক্ষণ না চিকিৎসা হচ্ছে শুধুমাত্র ব্যথার ওষুধ দিয়ে সেটাকে ঠেকিয়ে রাখা বা দিনের পর দিন সেটা নিয়ে চলা কিন্তু ভয়ঙ্কর আপনার স্বাস্থ্যের পক্ষে। আশা করি এই ভিডিও থেকে আমরা কিছু নতুন কিছু জানতে পারলেন। যদি জানতে পারেন তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন এবং এমন ভিডিও আগামী দিনে শোনার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো আসি, নমস্কার।